Africa, and now right here in the USA. Watch us via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. প্রিয় দর্শক, শুভেচ্ছা, ওয়েলকাম জানাচ্ছি আমাদের নিউ ইয়র্ক স্টুডিও থেকে সম্ভাবনার বাংলাদেশে। এতে আছি আমি নূর মোহাম্মদ তফাদার। আমার সাথে আছেন বাংলাদেশ থেকে একজন বিশিষ্ট ব্যক্তি, যার নাম ব্রিগেডিয়ার আজমের। আপনারা ওনার নাম অনেকেই জানেন। বাংলাদেশের কর্মকাণ্ড, এক্স গভর্নমেন্ট 8 বৎসর, 10 বৎসর, 15 বৎসর যাবৎ মানুষদেরকে যে আয়নাঘর নামে একটি ঘর, তা নিয়ে আমরা পার্ট বাই পার্ট পর্ব করছি আপনাদেরকে জানানোর জন্য, প্রবাসীদেরকে জানানোর জন্য এবং সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদেরকে জানানোর জন্য। 1939 থেকে 1945 পর্যন্ত জার্মানিতে যে কর্মকাণ্ড হচ্ছিল, সেই কর্মকাণ্ড যদি বাংলার ভূখণ্ডে হয়ে থাকে, এটা কি একটা স্বাধীন রাষ্ট্র? তা নিয়ে আমরা কথা বলবো। আরো একজন বিজ্ঞ আলোচক এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সিনিয়র বাংলাদেশের আমেরিকার জার্নালিস্ট, বর্তমানে অ্যাক্টিং রানার পত্রিকার সম্পাদক জনাব জয়নাল আবেদিন, উনিও আমাদের সাথে আছেন। আপনাদের উভয়জনকে আমাদের মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে এবং আপনার দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আসবো আমাদের অনারেবল গেস্ট। আপনি কাইন্ডলি আমাদের দর্শক শ্রোতা, সারা বিশ্বে মিলিয়নস অফ দর্শক শ্রোতা আছেন আমাদের বাংলা ভাষাভাষী ভাই বোন এবং বাংলাদেশে, সবার কাছে আপনার পরিচয় দিন এবং তারপর আমরা কথায় আসবো। জাস্ট ইন্ট্রোডাকশন আপনার ইউরসেলফ। নতুন করে আবার পরিচয় দেওয়ার কি আছে? আমি আব্দুল্লাহ আমান আজমি, সাবেক ব্রিগেডিয়ার বাংলাদেশ সেনাবাহিনী। আমি অধ্যাপক গোলাম আজম দামাত ইসলামী বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির, মরহুম অধ্যাপক গোলাম আজমের চতুর্থ ছেলে। 1981 সাল থেকে 2009 পর্যন্ত, 1980 জুন শুরু থেকে 2009 পর্যন্ত প্রায় 30 বছর সেনাবাহিনীতে চাকরি করেছিলাম এবং আমাকে বিগত 25 সরকার অন্যায়ভাবে কোনো কারণ দেখে না দেখে নির্মমভাবে আমাকে চাকরি থেকে বহিষ্কার করে আমাকে বরখাস্ত করে দিয়েছিল এবং 2016 সালের 22 আগস্ট আমাকে অপহরণ করা হয়েছিল এবং 8 বছর আমাকে আপনাদের তথাকথিত আয়না ঘরে আটক রাখা হয়েছিল। এই তৃতীয় মুক্তিযুদ্ধের পরে সফল গণবিপ্লবের পরে আল্লাহ আমাকে জালেমদের হাত থেকে মুক্তি দিয়েছেন। আপনাদের সঙ্গে কথা বলতে পেরে আমি ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ আজমের ভাই। জনাব জয়নাল আবেদিন ভাই, আপনাও কিন্তু আপনার পরিচয় দিতে হবে। যদিও আপনাকে এজ এ জার্নালিস্ট হিসাবে নর্থ আমেরিকার সবাই জানে, একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, জার্নালিস্ট, মানবতা যে কাজ করছেন, মানবের কাজ করছেন আপনি, এখানে সবাই জানেন। আপনার পরিচয় আপনি দিন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন। বিশেষত একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের কমিউনিটি, আমাদের দেশের গৌরব আজমির সাহেব, ব্রিগেডিয়ার আজমির সাহেবের সাথে আমি কথা বলছি, ওনার সাথে একত্র হয়ে। এটা আমার জন্য একটা বাড়তি প্রাপ্তি বলে মনে করি এবং আপনাকে ধন্যবাদ এই জন্য যে আপনার চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের দেশবাসীকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি, উদ্বুদ্ধবাণী তাদের কাছে আমাদের দেশ রক্ষার জন্য তাদের কাছে আমরা আবেদন রাখতেছি এবং আশা করি আমাদের দেশবাসী বাংলাদেশের বর্তমান যে অবস্থা তৈরি হয়েছে এটা রক্ষা করার জন্য, দেশকে স্বাধীন রাখার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব, আমাদের ধর্মীয় ঐতিহ্য, ধর্মীয় পরিচিতি, মুসলিম পরিচিতি রক্ষার জন্য যা দরকার, যা দরকার, যে সবার অবস্থান থেকে প্রয়োজনে আরো অবস্থান বাইরে গিয়ে আমাদেরকে কাজ করতে হবে, প্রয়োজনে যুদ্ধ করতে হবে। এই আহ্বান রেখে আমি আপনার সাথে কাজ করার জন্য আমি নিজেও আমার voluntarily I am offering myself for any type of help, any type of
anything for my country. থ্যাংক ইউ ভাইজান, আপনাকে অশেষ ধন্যবাদ। প্রথমেই আসবো আমাদের ব্রিগেডিয়ার জেনারেল আজমির ভাইয়ের কাছে। ব্রাদার, আপনার দুঃখ দুর্দশা 8 বছরের অনেক কিছু শুনছি। আপনাদেরকে নামাজ পড়তে দেওয়া হয় না, আজান শুনতে দেওয়া হয় না, এবং কিছু কথা গত পর্বে আমরা নিয়ে আসছি আপনার থেকে। এটা কি আমাদের সরকারের এজেন্সিগুলো করছিলেন, না সরকারের কোনো পৃষ্ঠপোষক অন্য কোনো দেশীয় লোকজন করছেন? আপনার কি কিছু এই সম্পর্কে কোনো কিছু অবগত আছেন কি আপনি? আচ্ছা, প্রথম কথা হলো যে নামাজ পড়তে দেওয়া হয়নি এই কথা আমি কখনো বলিনি। অন্যদের ব্যাপারে আমি বলতে পারবো না। আমাকে নামাজ পড়ার ব্যাপারে কোনো বাধা দেওয়া হয়নি কখনো। ওকে, আজান হালকা শুনতে পেতাম, কিন্তু চারিদিকে মেশিন সবসময় 24 ঘন্টা এক্সস্ট ফ্যান এবং বিভিন্ন রকমের মেশিনের আওয়াজ ছাড়া হতো। আজানের সময় আরো বেশি আওয়াজ ছাড়া হতো। তো সব দিনের জন্য আমার হিয়ারিং লস 50% হিয়ারিং লস হয়েছে, কারণ কানের পরীক্ষা দেখা গেছে। তো আজান তারপরেও শুনতে পেতাম, হালকা আজান শুনতে পেতাম। তো আপনি যেটা বলছেন যে আমার কাছে তো কোনো তথ্য প্রমাণ আছে কিনা, এটা সরকারি এজেন্সি করেছে এবং ডিজিএফআই করেছে, এটা তো আমি বলেছি আপনাদের ফোরামে না বলে অন্য ফোরামে স্পষ্ট বলেছি যে এটা ডিজিএফআই আমাকে অপহরণ করেছিল, এবং এই কারণ সেনাপ্রধান একটা তদন্ত কমিটি করে তার সেই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমার 8 বছরের সময় যে 5 জন ডিজি ছিলেন, তার মধ্যে 2 জন আমার মুক্তির আগেই তারা অবসরে গিয়েছেন। বাকি 3 জনকে তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে সেনাপ্রধান বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন। একজন মেজর জেনারেল সাইফুল আলম, একজন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাব্বের শাহ, আর মেজর জেনারেল হামিদ। তো ডিজিএফআই করেছে এটা ঠিকই। এখানে আমি আগেও বলেছি, বারবার আমি কথা বলছি যে কেউ যেন ডিজিএফআই কে সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত না করে। ডিজিএফআই একটা 3 বাহিনীর প্রতিষ্ঠান, সেনা নৌ বিমান বাহিনীর একটা প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানে সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে, প্রধানমন্ত্রীর নির্দেশে, প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা যিনি মেজর তারেক সিদ্দিকী অবসরপ্রাপ্ত ছিলেন, ওনার নির্দেশে ডিজিএফআই এই সমস্ত যা কর্মকাণ্ড করেছে, এবং ওনার আন্ডারে কয়েকজন ব্রিগেডিয়ার থেকে ডাইরেক্টর, তারা এই সমস্ত কর্মকাণ্ড করেছে। এবং এই সংস্থার সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর যারা প্রধান আছেন তাদের কোনো সরাসরি সম্পৃক্ততা নেই। শুধু উপরে থেকে নির্দেশ দেওয়া হয় অমুক মেজর জেনারেলকে ডিজি হিসাবে পোস্টিং করো, অমুক ব্রিগেডিয়ারকে ডাইরেক্টর হিসেবে পোস্টিং করো, অমুক কর্নেলকে পোস্টিং করো, এবং অমুক মেজরকে পোস্টিং করো। এই নির্দেশ উপর থেকে আসে, এবং তারা তাদের তাবেদার, যারা তাদের দোসর, যারা তাদের গোলাম, যারা অন্ধ আনুগত্য করে, যারা এবং যারা অপকর্ম করে, এই সমস্ত অফিসারকে তারা ওখানে পোস্টিং করিয়ে তাদেরকে যে অপকর্ম করেছে। এখানে সেনা বিমান বাহিনীর কোনো রকমের কোনো সম্পৃক্ততা নাই এবং তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। সুতরাং এই সমস্ত বাহিনীকে সবার ঊর্ধ্বে রাখার, বিশেষ করে সেনাবাহিনী যেহেতু জাতীয় সকল কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে সবসময়। সেনাবাহিনী জনগণের পাশে ছিল, আছে, থাকবে। আপনারা দেখেছেন অগাস্ট বিপ্লবের সময় সেনাবাহিনী কোনোদিন জনগণের বিরোধী দায়ী হয়নি, এবং এই সেনাবাহিনী সেনাবাহিনী জাতীয় ঐক্য সংহতি প্রতীক। সেনাবাহিনীকে বিজেপি উর্জি রেখে আপনারা এই আলোচনা আমি শুরু করবো যে ডিজিএফআই আমাকে অপহরণ করেছিল, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটা ভারতীয় ইশারায়, ভারতের ইঙ্গিতে তারা আমাকে খুব ভয় পেয়েছে যে আমি ফেসবুকে সরাসরি খুব সোচ্চার ছিলাম, এটা তারা আমাকে খুব ক্ষুব্ধভাবে জিজ্ঞাসাবাদ করেছে। আমাকে পুরো জিজ্ঞাসাবাদ করেছে যে তার এই একটা সময় তার খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখেছে আমি কেন ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার। তাদের আশঙ্কা ছিল আমি হয়তো কিছু একটা করে ফেলবো ভারতের বিরুদ্ধে। এই আশঙ্কায় তারা ভারতের নির্দেশে আমাকে আটকে রেখে চাইবে, আমাকে সন্দেহের অবকাশ নেই, যদি আমি আপনাকে সরাসরি কোনো প্রমাণ দিতে পারবো না। দেখুন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, 17.5 কোটি 18 কোটি মানুষের বাস করি আমরা প্রবাসে দেশে। এখন ওই দেশটির প্রতি ভারতের এত আক্রোশ কেন জানি না। দেশটির স্বাধীনতার সময় তারা অনেক সহযোগিতা করছে, সেজন্য বাংলাদেশি ফ্রিডম ফাইটার, বাংলাদেশি লোকজন কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার জন্য তারা যে কর্মকাণ্ড বর্তমানেও করছে, এবং তাদের লোকজনেই আমরা স্টেপ বাই স্টেপ অনেক কিছু নিউজ নিয়ে আসছি যে র্যাব বাংলাদেশে একটি
ব্ল্যাক লিস্টেড অর্গানাইজেশন হয়েছে বিভিন্ন ইউরোপিয়ান বা আমেরিকাতে, ডিজিএফআইও ওই কাতারের একটি। সো ডিজিএফআই যদি এটা আর্মির, যে আপনি একটি কথা নিয়ে আসছেন যে সেনাবাহিনীর, নৌবাহিনীর, এয়ারফোর্সের অন্তর্ভুক্ত না, বাট এখানে তো কাউন্ট করা হয় এটার টোটাল হেড হলো সেনাবাহিনীর প্রধান। না, এটা আপনাদের ভুল ধারণা। আমি এটার জন্য পরিষ্কার করেছি যে এটা প্রধানমন্ত্রীর নির্দেশে, ওনার সামরিক উপদেষ্টার নির্দেশে ডিজিএফআই, এটা হলো চেন অফ কমান্ড, এবং ডিজিএফআই ডাইরেক্টর যা কাজ করানো করে, সেনা প্রধানের এখানে কোনো রকমের কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো কর্মকাণ্ডের সাথে উনি জড়িত নন। যদিও ডিজিএফআই এর অধিকাংশ 65-70% অফিসার, কর্মকর্তা, নিম্ন পদবীর কর্মকর্তা সবাই সেনাবাহিনী, আর বাকি 25-30% হলো এয়ারফোর্স, নেভির। তারা শুধু পোস্টিং করা হয় তাদেরকে, কিন্তু সমস্ত নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রীর হাতে, এবং প্রধানমন্ত্রী সে তার সময় ঘোষণা করে। সেনাবাহিনী প্রধানের পূরণ হয়। যদি মানুষের এই ধারণা থেকে ভুল। এখন বর্তমানে ওই আয়না ঘরে আর কোন আপনার মতো বা অন্য যাদেরকে পানিশমেন্ট দিচ্ছে নিয়ে এই ধরনের লোকজন কি আর আছে আপনার জানা মতে? না, আমার জানা মতে আমাকে তো জানার কোনো সুযোগই নাই। এটা ওখানে কি হয় না হয় এগুলি এত বেশি আপনার গোপনীয়তা রক্ষা করে যে ওখানে জানার সুযোগ নেই। তবে 4-5 দিন আগে আপনার গুম কমিশন ওনারা বলেছেন যে ওনারা ওখানে ঘুরে এসেছেন, এবং আমি পুরোটা ফলো করতে পারিনি যে ওনারা ওখানে, আমি নিশ্চিত ওনারা গেলে ওখানে কোনো বন্দি রেখার কথা না। আর আমরা পানিশমেন্ট বলেছেন, পানিশমেন্ট না, এটা নির্যাতন, এটা চরম জুলুম। তো পানিশমেন্ট শব্দটা ইজ নট সাফিসিয়েন্ট টু এক্সপ্লেইন হোয়াট ইট ইজ। তো এটা চরম নির্যাতন, চরম জুলুম। এবং এখানে শুধু ঢাকা ক্যান্টনমেন্টের পাশে কচুক্ষেত্রে যে ডিজিএফআই কমপ্লেক্স আছে, ওটাই শুধু নয়, ডিজিএফআই বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায়, তাদের বিভিন্ন শহরে তাদের শাখা আছে। এবং এই আয়নাগঞ্জে শুধু ডিজিএফআই আছে তা আমি জানি না, যে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের আছে কিনা, র্যাবের আছে কিনা, আমি এগুলো সম্পর্কে কোনো ধারণা নাই। এখন আর কোনো বন্দি আছে কিনা, যাদের পাওয়া যাচ্ছে না, তাদেরকে বেঁচে আছেন আমি মেরে ফেলেছি, এগুলো সম্পর্কে আমার কোনো রকমের ধারণা এবং জানার কোনো সুযোগও নেই আমার। এখানে আমি একটা প্রসঙ্গ আপনি বলতে, আপনি যে স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ এনেছেন যে ভারত আমাদের বন্ধু হিসেবে সাহায্য করেছে, ভারত আমাদের বন্ধু হিসেবে সাহায্য করেনি। এই কথাটা 1971 সালে অধ্যাপক গোলাম আজম, আমার মরহুম বাবা, উনি এটা উপলব্ধি করেছিলেন। মানে উনি বলেছেন যে আওয়ামী লীগ যদি ভারতের সাহায্য না নিয়ে যুদ্ধ করতো, আমরা মুক্তিযুদ্ধে যোগদান করতাম। ভারত আমাদের সাহায্য করেছিল 3টা কারণে, এটা আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে। 1 নম্বর কারণ ছিল তারা সম্প্রসারণবাদী, আধিপত্যবাদী, এবং তাদের পথে সর্বদান অন্তরায় ছিল এইসব পাকিস্তান। এই পাকিস্তানকে ভেঙে দুটুকরা করে তারা তাদের শক্তিশালী শত্রুকে দুর্বল করা ছিল তার 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য ছিল তাদের যে এই দেশে 17.5-18 কোটি মানুষের বিশাল বাজারটাকে অর্থনৈতিক বাজারে পরিণত করা। 3 নম্বর তাবেদার সরকার ছিল বসানো, যাদেরকে দিয়ে তারা তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখবে। এবং আপনি দেখেছেন গত এই 15-16 বছরে কি হয়েছে, একেবারে 3টা উদ্দেশ্য তাদের সফল হয়েছে। তাদের 3টা উদ্দেশ্য তারা সফল। 71 সালে ভেঙেছে, তারপর ক্রমশ বাংলাদেশের মার্কেটে এখন ভারতের পণ্যের সয়লাভ। আপনার বাংলাদেশের টিভি চ্যানেল, ভারতের টিভি চ্যানেল বেশি আমাদের দেশে দেখা যায়। ভারতে কিন্তু আমাদের পণ্য যায় না, আমাদের টিভি চ্যানেল যায় না, বাণিজ্য ঘাটতি রয়েছে। আর তারা তো কিরকম গোলাম সরকার বসেছিল, এটা দেশবাসী দেখেছে, জেনেছে, এই জন্য মানুষের সাথে ক্ষুব্ধ হয়েছে, এই বিপ্লব হয়েছে, বিপ্লব সফল হয়েছে। আপনাকে অসংখ্য, তারা আমাদের বন্ধু হিসেবে সাহায্য করেনি, তারা তাদের স্বার্থে আমাদেরকে সাহায্য করেছে। তারপরও আমাদের তখন যারা যেমন জয়নাল ভাই বা জয়নাল ভাইয়ের মতো যারা মুক্তিযুদ্ধ গেছেন তারা বলতে পারবেন। জয়নাল ভাই, হ্যাঁ, আমি মুক্তিযোদ্ধাদের প্রতি আমার স্যালুট। ওনারা মুক্তি করেছেন, আমি ওনাদেরকে স্যালুট জানাই। আমি মুক্তিযুদ্ধের কথা বলছি, আমি ভারতের স্বার্থের কথা বলছি। ভারত কেন সাহায্য করেছে? মুক্তিযোদ্ধারা তো দেশের জন্য, তারা দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে যান বাজি রেখে তারা যুদ্ধ করেছে, অনেকে শহীদ হয়েছে, অনেকে আহত হয়েছে, কেউ পঙ্গু হয়ে গেছে। ওনাদেরকে আমি স্যালুট জানাই। ওনারা না হলে আমি আজকে মায়ের ভাষায় ভাবে কথা বলতে পারতাম কিনা আমি জানি না। তো এই জন্য ওনাদেরকে স্যালুট জানাই। মুক্তিযোদ্ধাদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত। আমি ভারতের ভূমিকা, সাহায্য হয়ে যাবেন কথা বলছি। এই যে গত 2 দিন আগেও সিলেট অঞ্চলে বর্ডারে মানুষ মারা গেছেন,
ডেলি যাচ্ছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন আমাদের চতুর্দিক দিয়েই তারা, তিন দিক দিয়েই তারা, একদিক দিয়ে সেনা সাগর। সো এখন এই ধরনের পাকিস্তানের সাথেও তো তাদের বাউন্ডারি আছে, সেখানে তো এই ধরনের কোনো হত্যাকাণ্ড হয় না। এখন আপনি আবেদিন ভাই বলবেন না আমি কিছু বলবো? না, আমি কিছু কথা যোগ করতে চাই। করেন। 71-এর যে যুদ্ধ হয়েছে, এটা যে একটা চক্রান্ত ছিল সেটা আমরা বুঝতে পারিনি। এটা বোঝার মতো কোনো তথ্য আমাদের কাছে ছিল না। পাকিস্তান সরকার এ নিয়ে তেমন কোনো প্রচারণা করেনি, বা আমরা জানতাম না যে আমরা একটা চক্রান্তের মুখে পড়েছি। এবং যখন 6 দফা আন্দোলন হয় বা কিংবা তার আগে শিক্ষা আন্দোলন হয় 1962 সনে, যাতে আমি অংশগ্রহণ করেছিলাম, আমরা জানতাম না যে শিক্ষা আন্দোলন কেন, শিক্ষা কমিশন কি হয়েছিল আমরা জানতাম না। কিন্তু যখন মানুষ মারা গিয়েছে 3 জন 1962 সনের শিক্ষা হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে, তখন আন্দোলন করতে গিয়ে 3 জন লোক মারা গিয়েছে, এটা একটা ইস্যু হয়ে গেছে। এই একটা ইস্যু ছিল, কিন্তু আমরা জানতাম না এক্স্যাক্টলি ওই কমিশনটা কি। এবং সেখানে একটা স্লোগান দেওয়া হতো, কাদিরা শালা মুর্দাবাদ। এবং ওই স্লোগান আমরা জানতাম না বলে কাদিরা শালা কে, এটা আমি নিজে প্রশ্ন করেছিলাম, কাদিরা শালা কে। এবং মুর্দাবাদটা বুঝতাম, কিন্তু শালা ওই কেন আমাদের শালা হইল। ফজল কাদের চৌধুরী নাম ছিল, আমি পরে বুঝছি আর কি। এরকম একটা বিভ্রান্তির মধ্যে আমরা ছিলাম। কিন্তু আন্দোলনটা করেছি না বুঝে, 62 আন্দোলনটা করেছি সম্পূর্ণ না বুঝে। এবং স্লোগান কেমনি দিতে হয়, কেমনি মিছিল করতে হয় তাও জানতাম না, ওখানে শিখেছি। বলছি থেকে আমরা একজন বলবো কাদের শালা, তোরা বলবি মুর্দাবাদ। কাদের শালা কে আমি প্রশ্ন করছি, এই শালাটা কে? আমার শালা বলি, আমি যার বোন বিয়ে করেছি তাকে আমরা শালা বলি, ছোটটাকে, ছোট ভাইকে। কাদের শালা তারা চিনি, এনে শালা হলো কেমন, আমি তো বিয়ে করিনি। আমি জাস্ট এরকম প্রশ্ন করেছি। ছোট ছেলে আমি তো, তখন আমি এমনিতে খাটো, তারপর আর তো খাটো ছিলাম, তো আমি বুঝতাম না জিনিসটা কি। তো এইরকম না বুঝে আমাদের আমার মতো অনেকেই কিছুই বুঝতো না। অনেকখানে তো স্কুলও ছিল না, তথাপি আমার স্কুলটা ফরওয়ার্ড ছিল বিধায় ওখানে হাই স্কুল ছিল, আমি লেখাপড়া করেছি, সেখান থেকে ম্যাট্রিক পাস করেছিলাম। আমার স্কলারশিপ পাওয়া সেখান থেকে, রেসিডেন্সিয়াল স্কলারশিপ ওখান থেকে পেয়েছিলাম। কিন্তু অনেক গ্রামে পর গ্রাম কোনো স্কুলই ছিল না। তারপর তারা তো আমাদের সাথে এখানে আসতো আন্দোলন করার জন্য, না বুঝে আসতো। 71-এর যুদ্ধ একান্তভাবেই আকস্মিক, এটা আমরা জানতাম না পাকিস্তান আমাদের আক্রমণ করবে, আমাদের যুদ্ধ করতে হবে, এটা আমরা জানতামই না। ওরা আক্রমণ করেছে, মানুষ মারা গিয়েছে, আগুন লাগাই দিয়েছে, আমরা বাধ্য হয়ে ঘর ছাড়া হয়ে গেছি। এটা ছিল বাধ্য হয়ে ঘর ছাড়া, পালিয়ে যাওয়া। আমাদের লিডাররা পর্যন্ত পালিয়ে গেছে, কোথায় পালিয়ে কেউ জানে না, কে কোথায় আছে তা জানতাম না। মাসের পর মাস কেটে গেছে, আমরা জানতাম না কে কোথায় আছে। শুধু জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমানের কণ্ঠ শুনেছি, যে কালুগা বেতাকেন্দ্র থেকে যা শুনছি বা ঘোষণা শুনছি, তখন বুঝছি যে আমাদের কেউ কেউ না কেউ আছে। শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, আমরা জানতাম না কেউ কোথায় আছে। এই যে তাহলে বুঝবেন আপনার তো, এবং ইন্ডিয়াতে আমাদের যেতে হবে এটাও জানতাম না, না বুঝে আমরা ইন্ডিয়া ঢুকেছি, খালি পেয়েছি, কোনো বর্ডার খালি, সবাই ওদিকে যায়, আমরাও ওদিকে গিয়েছি। তো আমাদের মতো লোককে, আমাদের যারা মুজিব বাহিনী করেছে, এদেরকে অর্গানাইজড ওয়াইজে নেওয়া হয়েছে, দাওয়া দিয়ে নেওয়া হয়েছে, আমাকে দাওয়া দিয়ে নেওয়া হয়েছে। আর যারা এমনি গিয়েছে, যারা মুজিব বাহিনী বাইরে কাজ করেছে, যেহেতু যারা মুজিব বাহিনীতে ছিল তারা সবাই ছিল শিক্ষিত, 95% ছিল স্কুল কলেজের ইউনিভার্সিটি ছাত্র, এর নিচে ছিল না, 2-1 স্কুল স্টুডেন্ট ছিল, এটা রেয়ার। তো এটা ছিল নিমন্ত্রিত, আমন্ত্রিত। জয়নাল ভাই, জি, আমি শেষ করতে পারিনি। তো এই যে আপনি আমাদের এই যুদ্ধটা যে বিভ্রান্ত ছিল, আমি একথা বলা যে এই কথা বলছি, এবং ইন্ডিয়ান যে চক্রান্ত সেটা আমি অনুভব করেছি ইন্ডিয়া যাওয়ার পরে। এবং এই যুদ্ধের মধ্যে সম্পূর্ণভাবে আওয়ামী লীগ বর্জিত যুদ্ধ ছিল। আওয়ামী লীগের যুদ্ধে অংশগ্রহণ করেনি। আওয়ামী লীগ ইন্ডিয়া গেছে জীবন বাঁচানোর জন্য। আওয়ামী লীগ নেতৃবৃন্দ যারা নাকি মিন করা হয়, তারা সেখানে যাইয়া ট্রানজিট ক্যাম্পে
যেখানে বিভিন্ন ক্যাম্প হয়েছে, ক্যাম্পের ওখানে তারা ওদের দায়িত্ব ছিল এবং ওখানে বিভিন্ন ধরনের মানে যারা আশ্রয় নিয়েছে, সেখানে রিফিউজি ক্যাম্প হয়েছে, রিফিউজি ক্যাম্পে খাবার, মশারি, এটা সেটা, ঔষধপত্র, যা যা প্রয়োজন সব এসেছে। তারা ওই দায়িত্বে ছিল, তারা এগুলো লুট করেছে, চুরি করেছে বা ব্ল্যাক মার্কেটে বিক্রি করেছে। এ হচ্ছে ৭৭ যুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা। তো আজকের আমি বলবো এই যুদ্ধ ছিল সম্পূর্ণ জনগণের যুদ্ধ। এখানে আওয়ামী লীগের কোন সম্পৃক্ততা ছিল না, নামে ছিল, কাজে ছিল না। তাদের সবার তাদের ছেলে মেয়েদেরকে তারা মানে স্কুল কলেজে ভর্তি করেছে ইন্ডিয়াতে। তার ধারণা ছিল যে এই দেশটা স্বাধীন হবে না, স্বাধীন হলো কবে স্বাধীন হবে কেউ জানে না। এই জন্য তাদের ছেলে মেয়েদেরকে তারা স্কুল বা কলেজে ভর্তি করে দিয়েছিল। এই ছিল আওয়ামী লীগের ভূমিকা। আমি এই জন্য এই প্রসঙ্গে বলছিলাম এই জন্য যে আওয়ামী লীগ হ্যাড নো রোল টু প্লে দেয়ার। তারা নিজেরাই করেনি এবং তারা যুদ্ধ করেনি। এবং ৭৭ যুদ্ধে আওয়ামী লীগ কোনো এমপি, এমএলএ কিংবা তাদের থানা পর্যায়ের মানে কোনো প্রেসিডেন্ট বা দিয়েছে এমন কোন নজির তারা দিতে পারবে না। ওকে, আপনাকে ধন্যবাদ জয়নাল ভাই এবং আজমিনী ভাই। আপনারা আমাদের সাথে জাস্ট শর্ট টাইমে থাকবেন, আমরা ব্রেকে যাব। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটু বিরতিতে যাব। বিরতির পর আবার নিয়ে আসছি সম্ভাবনার বাংলাদেশে। আমাদের সাথেই থাকুন। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। প্রিয় দর্শক, আমরা আবার ফেরত আসছি সম্ভাবনার বাংলাদেশে। জনাব ব্রিগেডিয়ার জেনারেল সাহেব, আজমিরি সাহেব, আপনি বলেন তো এই প্রতিষ্ঠানটা বা যে আয়না ঘর, এটা কি বাংলাদেশে থাকা প্রয়োজন আছে এই ধরনের কর্মকাণ্ডের জন্য? এত ধরনের মানে শুধু এটা কেন, যে কোনো ধরনের আইন বহির্ভূত কর্মকাণ্ড কোনো দেশে কাম্য নয়। এখানে আরেকটা জিনিস আমি খুব গুরুত্বের সাথে বলতে চাই, ডিজিএফআই মানে হলো ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স। এটা 3 বাহিনীর কাজ, ডিফেন্স ফোর্সেস এর কাজ। ডিফেন্স ফোর্সের কাজ হলো বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, এবং ডিজিএফআই প্রতিষ্ঠা করা হয়েছে বহিঃশত্রু সম্পর্কে তথ্য সংগ্রহ করা, গোয়েন্দা কার্যক্রম পর্যালোচনা করা। আমরা বলি ট্রান্সফ্রন্টিয়ার ইন্টেলিজেন্স। তো ডিজিএফআই এর আভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোর কোনো অধিকারই নাই, কোনো আইনি অধিকার নাই, কোনো রকমের কোনো বৈধ অধিকার নেই। কিন্তু রাজনৈতিক তথাকথিত গণতান্ত্রিক সরকার যারা এসছে, তারা তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য ডিজিএফআই কে অত্যন্ত শক্তিশালী করে তাদেরকে একটা গুন্ডা বাহিনী বানিয়েছে। আভ্যন্তরীণ রাজনৈতিক কর্মকাণ্ডে তাদেরকে জড়িত করে, তাদের অফিসারদেরকে অপকর্মে জড়িত করে, অফিসারদেরকে নষ্ট করেছে, এই প্রতিষ্ঠানটাকে নষ্ট করেছে। এই প্রতিষ্ঠানটা আভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোর কোন রকমের কোনো বৈধ অধিকার নেই তাদের। তারা ডিফেন্স ফোর্সের কাজ হলো এক্সটার্নাল এনিমির বিরুদ্ধে আগ্রাসন থেকে দেশকে রক্ষা করা, এবং ডিজিএফআই শুধু ওইটার জন্য যা প্রয়োজনীয় গোয়েন্দা কার্যক্রম করে তা করবে। আভ্যন্তরীণ বিষয়ে তাদের কোনো রকমের কোনো কর্মকাণ্ডে জড়িত হওয়ার কোনো সুযোগ নেই, কোনো অধিকার নেই, কোনো রকমের আইন নেই, কোনো বৈধতা নেই। তারা যেটা করছে এটা সম্পূর্ণ অবৈধ কাজ। এবং ডিজিএফআই যে কোনো প্রতিষ্ঠান মানুষকে বিনা তদন্তে, বিনা বিচারে, বিনা মামলায়, বিনা ওয়ারেন্টে গুম করে নিয়ে যাওয়া, অপহরণ করা, ক্রস ফায়ার দেওয়া বা দীর্ঘদিন এই কঠিন নির্যাতন, জুলুম নির্যাতন করা কোনো রকমের কোনো অধিকার নেই। পৃথিবীর কোনো আইনে, কোনো মানদণ্ডে এগুলি গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের পৃথিবীর কথা এগুলি গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ এগুলি চলছে, এগুলি অত্যন্ত জঘন্য কার্যক্রম, এগুলি তীব্র নিন্দা জানাই। এগুলি যেন ভবিষ্যতে না হয় বর্তমান বিপ্লবী সরকারের প্রতি আহ্বান জানাই, আপনারা এমন ব্যবস্থা করে দিয়ে যান যেন ভবিষ্যতে এগুলি আর কোনো ধরনের কোনো সুযোগ না থাকে। এবং আইন করে, প্রয়োজনে মামলা করে ডিজিএফআই এর আভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোর এই ক্ষমতা খর্ব করতে হবে। ডিজিএফকে বিতর্কে উঠে রাখতে হবে। আপনি এনএসআই আছেন, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, তাদেরকে আপনার শক্তিশালী করেন এবং তাদেরকে বৈধ কাজ করার মতো বৈধতা দেন, তাদেরকে আইন প্রণয়ন করেন যে কোনো রকমের কর্মকাণ্ড করার জন্য। ডিজিএফআই কে আপনার আভ্যন্তরীণ রাজনীতি থেকে
সম্পূর্ণ মুক্ত করেন। তাদেরকে এই যে সেনাবাহিনীর অফিসার, বিভিন্ন বাহিনীর অফিসার এটাতে এসে তারা নষ্ট হয়ে যাচ্ছে। তারা যে এক শপথ নিয়ে এসছে, তারা এখানে এসে তারা নিজেরা দুর্নীতিগ্রস্ত হচ্ছে, তারা অপকর্ম করছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বিতর্কিত করছে। তো তাদেরকে এই আভ্যন্তরীণ রাজনীতিকে সম্পূর্ণ মুক্ত করে এই ডিজিএফআই যে কাজ সেই কাজ তাদেরকে করতে দেন। এবং শুধু ডিজিএফআই নয়, যে কোনো ধরনের আয়নাঘর ধরনের কর্মকাণ্ড কোনো অবস্থাতে কাম্য নয়, ঘৃণ্য, জঘন্য। আমি তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই। এগুলো বন্ধ করার জন্য আমি জোর দাবি জানাই। আপনি কি মনে করেন বর্তমান সরকার কোন দিকে আগাচ্ছে? তারা কি এগুলো বন্ধ করতে পারবে? এখানে একটু যোগ করতে চাই, আমি বীর সাহেবের সাথে একটা জিনিস যোগ করতে চাই। আমি ওনার কোনো কথা কাজের এই বক্তব্যের আমি বিপক্ষে নই, আমি পক্ষে। তবে একটা কথা বলবো, এই যে দেশের জনগণের বিরুদ্ধে জ্বালানো ডিজিএফআইকে ব্যবহার করা হয়েছে, এটা যে ব্যক্তি বা যারা করিয়েছে, যারা করাইছে তারা দায়ী। এই জন্য ডিজিএফআইকে একাকি তাদেরকে সব দায়িত্ব তাদের উপর ফেলা যায় না। এটার জন্য মূল কাজ করেছে ইন্ডিয়া। 2 নম্বর, র নামক একটা সংগঠন আছে, র হচ্ছে ইন্ডিয়ান রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। আমি বুঝতে পারছি, আমি বলার মধ্যে ইয়ে করতেছে। এই প্রতিষ্ঠানটা একটা জঘন্য প্রতিষ্ঠান। উনি আমি গুন্ডা হিসেবে একটা এতখানি নিচে এই মন্তব্য আমি করবো না, কারণ ডিজিএফআই সংগঠন হিসেবে অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা সংগঠন। এটা আমাদের দেশকে রক্ষার জন্য অনেক কাজ করতেছে। এটা আমি এখন বলবো না কোথায় কি কাজ করে বা করতেছে, কিন্তু সেটাকে একজন ব্যক্তি বা গোষ্ঠী বা একটা দেশের হয়ে তারা কাজ করার কারণে আমাদের এরকম একটা শব্দ ব্যবহার করেছেন। এটা ওনার প্রেক্ষিতে ওনার যে অভিজ্ঞতা হয়েছে, উনি যা দেখেছেন, সেটা হলে আমি যদি এরকম ফেস করতাম, হয়তো আমিও তাই বলতাম। আমি ওনার সাথে দ্বিমত পোষণ করছি না। আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না। আমি শুধু ডিজিএফআইকে এককভাবে দায়ী করছি না, যারা এখানে নিয়ন্ত্রণ করেছে, যারা হুকুম দিয়েছে, এই চেইন অফ কমান্ডের সবাই দায়ী, এবং সবাই তাদের বিচার চাই, এবং যেন কোনোভাবে রেহাই না পায়, যেন কোনো রেহাই না পায়। এই ডিজিএফআই আমাদের দেশের জন্য অনেক বড় কাজ করেছে, এখনো করে, কিন্তু তারা যে অপকর্ম করেছে এটার জন্য তাদের শাস্তি প্রাপ্য। আমি অন্ধ আনুগত্য, আল্লাহ রসুল বলেছেন অন্যায় কাজে কোনো আনুগত্য নেই। সুতরাং তারা যে অন্যায় কাজ করেছে এটার জন্য আনন্দ। হ্যাঁ, আমি আপনার সাথে একমত, সেই সব ব্যাপারে একমত। আমি একটা রয়ের ব্যাপারে কথা বলি। র হচ্ছে কি, রর যে প্রেক্ষিত সেটা আমি বলি। সম্পূর্ণভাবে র এন্টার ইন্ডিয়াকে র কন্ট্রোল করে, কিন্তু সে তা বাইরের লোক বুঝে না। তারা এমনভাবে কভার করেছে যে বাইরের লোক বুঝে না কি করতেছে। এই কাশ্মীর থেকে আরম্ভ করে মণিপুর, নাগাল্যান্ড পর্যন্ত সারা ইন্ডিয়াতে যেখানে আন্দোলন হয়েছে, যেখানে গণ অভ্যুত্থান হয়, যেখানে জনযুদ্ধ হয়, যেখানে জনগণ সামাজিক অবিচার অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করে, সেই সবখানে মাওবাদী আন্দোলন বলেন কিংবা নকশাল আন্দোলন বলেন, এটা হচ্ছে অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে, জনগণ সামাজিক অন্যায়ের বিরুদ্ধে। এই শোষণগুলোকে সিম্পলি কিলিং। সেনাবাহিনী র লিস্ট তালিকা দিয়ে দেওয়া হয়, সেই তালিকা অনুযায়ী তারা কাজ করে। এই তালিকা দেখে দেখে তাদের হত্যা করা হয়, হত্যা অনুযায়ী তাদের প্রমোশন হয়। যদি কোনো ব্যক্তি বা কোনো শাখা মানে কোনো থানা ওই তালিকা অনুযায়ী হত্যা করতে না পারে, তাদের প্রমোশনও হয় না, তাদের ডিমোশন হয়ে যায়, তাদের বিচার হয়। কেমন জয়নাল ভাই, গত 2 বছরে কয়জন এজেন্ট কানাডাতে এবং ইউএসএ রয়ের অ্যারেস্ট হয়েছে, জেলে গেছে, তা তো আপনি জানেন। আমি জানি। এবং মানুষ মারার জন্য মানুষ মারছে এবং মারার চেষ্টা করছে আমেরিকার মতো। ওটা তো ইনসাইড ইন্ডিয়ার কথা বলছি আমি। তাহলে ইন্ডিয়া কত ডেসপারেট। আমার একটা লেখা সম্প্রতি এরা পুনর্মুদ্রিত হয়েছে বাংলাদেশের পত্রিকাতে ইংলিশে, লেট মাই মাদারল্যান্ড সারভাইভ। এখানে আমি বলেছিলাম যে র কতখানি এইসব র ইন্ডিয়া এমন স্বপ্ন দেখে সারা বিশ্বকে সে কন্ট্রোল করবে। তার অহমিকা যে তার দেশ সবচেয়ে বড় বেশি লোক বাস করে, এই জন্য তার অধিকার আছে সারা বিশ্বকে কন্ট্রোল করার। এই যে ওই স্বপ্ন নিয়ে সেই কানাডার ভিতরে, শুধু কানাডা কিংবা আমেরিকা নয়, সারা পৃথিবীর সব দেশে র অ্যাক্টিভ।
আমি জয়নাল ভাইয়ের সাথে আমি একটু যোগ করতে চাই। আমি এমফিল করেছি। এমফিলে আমার রিসার্চ পেপার ছিল ইন্ডো চায়না রিলেশনস অ্যান্ড ইটস ইম্প্যাক্ট ইন বাংলাদেশ। সেটা রিসার্চ করতে গিয়ে আমি একটা পেয়েছিলাম 1988 সালে ইউএস আন্ডার সেক্রেটারি জেনারেল বলেছিলেন যে উই শুড প্ল্যান ইন এ ম্যানার দ্যাট ইন 25 years from now USA, ইসরায়েল এন্ড ইন্ডিয়া কন্ট্রোলস দ্য হোল ওয়ার্ল্ড। এবং আমরা গত 25 বছর তাই দেখছি। আপনি শুধু ইন্ডিয়া এককভাবে বললে হবে না, এখন সমস্ত পৃথিবীর নিয়ন্ত্রণ করছে আমেরিকা, ইসরায়েল এবং ইন্ডিয়া। এই অঞ্চলে আমাদের আপনি ইসরায়েল প্রসঙ্গটা যখন আনেননি সেজন্য আমি সেদিকে যাইনি, যেটা আনেননি সেটাকে আমি উঠে যাইনি। আর ইসরায়েলের যে সম্পৃক্ততা এটা থাকতে পারে, সেটা ভোকাল নয়, সেটা ওপেন নয়, সেটা আন্ডারগ্রাউন্ডে আছে, হিডেন সেটা। এই জন্য আমাদের মানুষও জানে না, আমরাও জানলো সেটা আমরা বলি না, কেননা ওটা আমাদের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আমার মধ্যে আসে না। কিন্তু ইন্ডিয়া সরাসরি আঘাত করে, কারণ ইন্ডিয়ার লক্ষ্য হচ্ছে বাংলাদেশে গিলে ফেলা। যদি বাংলাদেশ টিকে থাকে তাহলে ইন্ডিয়া টিকবে না, কারণ ধারণা তৈরি হয়েছে যদি বাংলাদেশ টিকে থাকে অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি তাহলে ইন্ডিয়া উইল নট সার্ভাইভ। এই যে ধারণা, ইনশাআল্লাহ বাংলাদেশ উইল সার্ভাইভ এজ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এই দেশের মানুষ দেখিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে যদি ইন্ডিয়া বাংলাদেশ এমনও রাখে, তারপরে জয়নাল ভাই আপনি ঠিক হয়ে বসেন, আপনাকে স্ক্রিনে খুবই দেখাচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আমি এই কথাই বলবো, যদি আমরা টিকে থাকতে পারি কোনো রকমে, আমরা এই জন্য বলবো ইন্ডিয়াকে বলবো তুমি আমার সাথে ভালো আচরণ করো, এবং আমাদের শর্ত সাপেক্ষে আমি একটা আর্টিকেল বাংলা লিখতেছি, এটা আগামী সপ্তাহে বের হবে। আমি শর্ত দিয়ে দেবো, এবং ইন্ডিয়াকে থাকতে হলে আমাদের সাথে অ্যাডজাস্ট করে থাকতে হবে। আমরা ইন্ডিয়ার সাথে অ্যাডজাস্ট করে যাবো না। ইন্ডিয়া ইজ টু বিহেভ ইন এ নাইস ওয়ে। আমাদের যা যা অন্যায় করেছে, আমাদের 71-এর যুদ্ধকে সে তার যুদ্ধ বলে মনে করে, সে 71 যুদ্ধকে সে পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ বলে মনে করে, 16 ডিসেম্বরকে তার বিজয় দিবস হিসেবে পালন করে। এবারে 16 ডিসেম্বরকে ইন্ডিয়া যদি বিজয় দিবস পালন করে, তাহলে আমরা ইন্ডিয়ার সাথে কোনো যোগাযোগই করা উচিত নয়। আমি আমাদের বর্তমান জয়নাল ভাই, আপনি জাস্ট ছোট্ট একটু কথা বলি। জি, আমরা জিওগ্রাফিক্যালি আমরা এমন এক জায়গায় বাস করি, আমরা স্বাধীন দেশ, বাট আমরা তাদের পেটের ভিতরে বাস করি। তা তো ঠিক। বলেন। দেখেন, 5ই আগস্টের পরে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে ওনারা কিভাবে আমাদের মা বোনদেরকে, আমাদেরকে পানি ছেড়ে কিভাবে হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষের, লক্ষ লক্ষ মানুষের ক্ষতি করছে। কিন্তু আমাদের আরো শক্ত হয়েছে, আমাদের মানুষ আরো শক্ত হয়েছে। আজমিরি ভাই কিছু বলতে চাচ্ছে, বলেন। আমি তো ফেসবুকে এগুলো নিয়ে লেখালেখি করার কারণে তারা আমার বিরুদ্ধে খেপেছে। আমি বলেছি যে ভারত 71 সালে আমাদেরকে কেন সাহায্য করেছে, আমাদের বন্ধুদের সাহায্য করে, তাদের নিজের স্বার্থে সাহায্য করেছে, এবং স্বাধীনতা পরবর্তী সময়ে তারা চারিদিকে আমাদের তারকাটারি দিয়ে আবদ্ধ করে রেখেছে, ওয়াচ টাওয়ার করেছে। তারা আমাদের বর্ডারে 2 দিন পর হত্যা করছে। আমার বোন ফেলানি 24 ঘন্টা তার কাছে ঝুলেছিল। তারা আমাদের বাণিজ্য বৈষম্য করছে। এই আপস্ট্রিমে নদীর সমস্ত আন্তর্জাতিক রিভার কমিশন যত রকমের আইন কানুন সমস্ত উপেক্ষা করে তারা বাদ দিয়ে একতরফাভাবে আমাদের শীতকালে আমাদের পানি বন্ধ করে দিয়ে খরা করছে, এবং বর্ষা মৌসুমে তারা আমাদের বন্যা করে দিচ্ছে। আমি এগুলির বিরুদ্ধে সোচ্চার ছিলাম, এবং এই কারণেই তারা আমার বিরুদ্ধে এত ক্ষুব্ধ। তো আপনি যেটা বলেছেন, আমি এটাই বলছি যে তারা আমাদেরকে ক্ষতি করার জন্য, আপনার দুজনের সাথে আমরা কোনো দ্বিমত নাই, আমাদের ক্ষতি করার জন্য তারা আজকে নয়, শত শত বছর। আপনি দেখেন 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। বঙ্গভঙ্গ ছিল পূর্ব বাংলা, যেটা বাংলাদেশ ভূখণ্ড, এই মুসলমানদের উন্নতির জন্য তারা আন্দোলন করে 6 বছর পরে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করেছে, তারা এটা বাতিল করেছে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি এই চক্রান্ত শুরু হয়েছে, সফল হয়েছে 1757 সালে পলাশির যুদ্ধে, ওইখান থেকে শুরু করেছে। ওই যখন আমরা পরাজিত হয়েছি তাদের চক্রান্তের মাধ্যমে, তখন তো তার সাহস হয়েছে, এবং তারা তখন দালালি শুরু করেছে বিদেশি কোম্পানির পক্ষে। কথা বুঝা গেছে? আপনি মনে করেন পাঁচ হচ্ছে আমার অনেক অনেক পরের কথা।
মূল বুঝতে হবে। আমাদেরকে যে তারা চায় না, তারা আমাদের চাইতো, আমরা প্রতিবেশী, মুসলমানরা প্রতিবেশী। মুসলমান সম্রাটটা কোনো অন্যায় করেনি, কোনো হিন্দুকে জোর করে ক্ষমতা দেখাইয়া ইসলাম গ্রহণ করতে বাধ্য করেনি। তারা এই দেশের সম্পদ এখানে রেখেছে, তাদের সম্পদটা বিদেশে নিয়ে যায়নি, তাদের স্বদেশে নিয়ে যায়নি। তারপরেও আমরা তাদের মন জয় করতে পারিনি। এখন কিন্তু আমরা মুসলমান, এই সে তাদের হিংসা, ওই হিংসার জন্যই সে ফরাসি যুদ্ধ আমরা। জয়নাল ভাই, আমাদের সময় কিন্তু সংকীর্ণ। আপনি এখানে আমি জয়নাল ভাইয়ের দ্বিমত পোষণ করি না, তারা বরাবরই সন্ত্রাসিতা করে এসছে, কিন্তু 1905-এর পূর্বে তারা এরকম ভাবে প্রাতিষ্ঠানিক ভাবে অর্গানাইজড ওয়েতে এরকম ভাবে বিরোধিতা করেনি। এর আগে যেটা করেছে সেটা ব্রিটিশদের গোলামি করেছে, তারা ব্রিটিশদের সাথে আপন হয়ে গিয়েছে, মুসলমানদের ক্ষতি করেছে, এবং তাদের জন্য প্রভু বদল ছিল, মুসলমান থেকে ব্রিটিশরা প্রভু হয়েছে, এবং তারা ব্রিটিশদের মিলে গিয়ে মুসলমানদের ক্ষয়ক্ষতি করেছে। কিন্তু এই কংগ্রেসি 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনগুলো এর আগে তারা এরকম ভাবে মুসলমানদের বিরুদ্ধে মানে সামগ্রিকভাবে এরকম ভাবে তারা কখনো দাঁড়ায়নি, আন্দোলন করেনি। এবং এই 1971 সালের পরে ইন্দিরা গান্ধী ভারত তৎকালীন প্রধানমন্ত্রী সংসদে বলেছিল ভারতের লোকসভায়, 1000 সাল কা বদলা লিয়া, মানে মুসলমানরা যে এখানে 1700 বছর ধরে শাসন করেছে তার বদলা নিয়েছে। ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটু বিরতিতে যাব, আবার বিরতির পর আবার নিয়ে আসছি সম্ভাবনার বাংলাদেশে। আমাদের সাথেই থাকুন। MM Trading Corp. We provide services such as government trade, airlines, Boeing, Airbus, etc. To contact with us, 544 Taylor Avenue, Suite 3A, Bronx, New York, USA 10473. Telephone 718-893-0002. Email mntradingcorp@gmail.com. প্রিয় দর্শক, আমরা আবার সম্ভাবনার বাংলাদেশে ফেরত আসছি। ব্রিগেডিয়ার জেনারেল সাহেব, আপনার যে আমাদের প্রোগ্রামটির নাম হলো সম্ভাবনার বাংলাদেশ, বর্তমান সরকার, ইন্টারিম সরকার, আপনি কি আশা করছেন বা আমরা কি আশা করতে পারি, বাংলাদেশের জনগণ কি আশা করতে পারে এই সরকারের মাধ্যমে? লফুল্লি যারা ক্রাইম করছে বিভিন্ন সেক্টরে এখনো আছেন বহাল তবিয়তে এবং ক্রাইম করে যাচ্ছেন গত সরকারের, গত অ্যাডমিনিস্ট্রেশনের, এদেরকে কি করা উচিত? এবং দেশকে সুরক্ষার জন্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা সারাউন্ডিং কান্ট্রি ইন্ডিয়া, বার্মা, এই দুইটা দেশই তো আমাদের প্রতিবেশী দেশ পাশে, ওদের সাথে শত্রুতা না করে বন্ধু সুলভ ভাবে কি করা উচিত, কি করা যায় না, কি করা উচিত, কিভাবে নতুন একটি বাংলাদেশ করা যায়, গঠন করা যায়? আচ্ছা, ধন্যবাদ হাওলাদার ভাই। আপনার প্রশ্নে দুইটার প্রশ্ন আছে, একটা হলো যে এই সরকারের কাছে আমরা কি আশা করতে পারি, আর একটা হলো আমাদের দুই প্রতিবেশী দেশের সাথে আমরা কিভাবে সম্পর্ক সৃষ্টি করতে পারি। তো আমাদের ফরেন পলিসি কিন্তু, আমাদের বৈদেশিক নীতি কিন্তু ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, সবার সাথে বন্ধুত্ব, বৈরিতা কারোর প্রতি নয়। এবং আমরা কিন্তু কখনোই কোনো প্রতিবেশীর সাথে শত্রুতামূলক আলোচনা করিনি। আমাদের ইতিহাস বলে সাক্ষ্য যে আমরা কখনো কোনোদিন কোনো রকমের শত্রুতামূলক আলোচনা করি। আমরা বন্ধু থাকতে চাই, বন্ধুত্ব কিন্তু এক পক্ষ হয় না, বন্ধুত্ব দুপক্ষ হতে হয়। আমি আপনাকে বুকে জড়িয়ে যাওয়ার চেষ্টা করবো, আপনাকে চাকু মারতে থাকবেন, ছুরি মারতে থাকবেন, ঘুষি মারতে থাকবেন, তাহলে বন্ধুত্ব হয় না। আমি চাই সৎ প্রতিবেশী, আমি চাই বন্ধুর প্রতিবেশী। কে অশান্তি চাই আপনি বলেন? ইংরেজিতে বলে বাই দ্য নেইবার, ডোন্ট বাই দ্য হাউস। একটা ভালো প্রতিবেশী দেখে ওখানে বাসা গেল। তো আমরা শান্তিতে থাকতে চাই, এবং ভারতের জন্য আমি মনে করি তাদের মঙ্গলের জন্য ভারতের আমাদের সম্পর্ক বজায় রাখা উচিত, আমাদের সাথে নয়। ভারতের দেখেন প্রতিটি প্রতিবেশী দেশের সাথে কিন্তু তাদের সম্পর্ক খারাপ। শ্রীলঙ্কা, মালদ্বীপে তারা সেনাবাহিনী পাঠিয়েছে,
নেপাল ভুটানকে তারা মোটামুটি কুক্ষিগত করেছে, পাকিস্তানের সাথে সম্পর্ক, চীনের সাথে সম্পর্ক করা। ভারত সবার সাথেই এরকম একটা বৈরী সম্পর্ক সৃষ্টি করে তারা কি লাভ করছে আমি জানি না, কিন্তু আমি মনে করি ভারত একটা দেশের নাম বলেন, সিকিম। সিকিম আমার দেশটাকে নিয়ে গেছে। জি সিকিম, জি হ্যাঁ সিকিম, সরি সিকিমের নাম বলতে হবে, সিকিম দেশ। জি সিকিমের নাম বলতে হবে, রাইট। আমি ভুল, আমি সিকিমের নাম আমার বাদ পড়ে গেছে। আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ, কোনো কথা নেই। জি জি। তো আমি মানে আমার প্রতিবেশীর সাথে সবসময় একটা সংঘাত লাগিয়ে দেখলে আমার জন্য তো অশান্তি। তারা কেন এরকম অশান্তিপূর্ণ, এটা একটা উত্তরই আমি পাই, সেটা হলো তারা সম্প্রসারণবাদী মনোভাব, তারা আধিপত্যবাদী মনোভাব, এবং এই অঞ্চলে তারা এককভাবে আধিপত্য বজায় রাখবে এই মনোভাব থেকে তারা এটা করে। তো এটা করতে গিয়ে তারা যে নিজেরাই অশান্তিতে আছে এবং তারা যে নিজেরাই খুব একটা ভালো শান্তিতে আছে তা তো নয়, তাদেরকে অনেকগুলো 7 সিস্টার যেগুলো সবগুলো তাদের সমস্যা রয়েছে। বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন রকমের ইনসার্জেন্সি যেগুলো বলে আপনার যুদ্ধ চলছে, বিভিন্ন যুদ্ধ পরিস্থিতি চলছে, পাকিস্তানের সাথে চলছে, ভারতের সাথে তো, চীনের সাথে তো অনেক দীর্ঘদিন থেকে আছে। তো তারা কেন প্রতিবেশী বন্ধুসুলভ আচরণ করতে পারে না, কেন এত সম্প্রসারণবাদী তাদের মনোভাব, এটা আমার কোনো জবাব নেই। ভারত নিজের স্বার্থে আমাদের সুসম্পর্ক বজায়, আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু সুসম্পর্ক একতরফা হয় না, তারা আমাদের না রাখলে আমরা পারবো না। আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই। ভারতের মিয়ানমারের সাথে আমাদের খুব বেশি বড় ধরনের সময় এক রোহিঙ্গা প্রবলেম ছাড়া বলা যায়। মিয়ানমার সেনাবাহিনী কিন্তু কোনোদিন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেনি, বা মিয়ানমার কিন্তু ভারতের মধ্যে কোনো আচরণ ওরকম প্রত্যক্ষভাবে করেনি রোহিঙ্গা ইস্যু ছাড়া। আর বর্তমান সরকার ব্যাপারে আমি সবসময় আমি একজন ইতিবাচক মনোভাব সম্পন্ন লোক, আমি অপটিমিস্ট, আমি পেসিমিস্ট নই। তো আমি অত্যন্ত আশাবাদী। আমি ডক্টর ইউনূস একজন দেশের গর্ব, উনি একমাত্র নোবেল বিজয়ী একজন কৃতি অর্থনীতিবিদ। তিনি আমেরিকাতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, তারপর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি দেশে এসে শিক্ষকতা শুরু করতেন। তারপরে তিনি একটা বিশাল প্রতিষ্ঠান, একক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এটা নিয়ে কারো মতভেদ থাকতে পারে, না প্রতিষ্ঠানের সুদী ব্যাংকের, কিন্তু উনি একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তো উনি একটা ব্যক্তি নন, একটা প্রতিষ্ঠান, দেশের গর্ব, দেশের সম্পদ। এবং এই মুহূর্তে এই বিপ্লবী সরকার পরিচালনার জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের আর কোনো বিকল্প দেখি না। উনি অত্যন্ত যোগ্য দক্ষ ব্যক্তি, এবং ওনার যারা উপদেষ্টা পরিষদ আছেন, এই উপদেষ্টা পরিষদের মধ্যে বাই এন্ড লার্জ আমি মনে করি অধিকাংশই যোগ্য, দক্ষ এবং জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ। এই শব্দটার প্রতি আমি জোর দিতে চাই। আমরা কিন্তু বাংলাদেশি জাতীয়বাদী চেতনা যদি উদ্বুদ্ধ না হয়ে কাজ করি, তাহলে কিন্তু আমরা আবার ওল্ড ওয়াইন নিউ বটল হয়ে যাব। আমাদের দেখেন, আমরা পাসপোর্টে লিখি আমরা বাংলাদেশি, যে কোনো ফর্ম ফিল আপ করে লিখি আমরা বাংলাদেশ। আওয়ামী লীগ কিন্তু কোনোদিন নিজেকে বাংলাদেশি বলে না, তারপর আমরা বাঙালি যেই দল যারা নিজের জাতীয়তা অস্বীকার করে, এই জাতীয়তাই স্বীকার করে না, তারা বাংলাদেশি বলতে তারা লজ্জা পায়, তাদের বাংলাদেশে রাজনীতি করার, বাংলাদেশে থাকার কোনো যোগ্যতা আছে কি না, এটা আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা এটা জবাব দিবেন। আমার দৃষ্টিতে তাদের রাজনীতি করার কোনো অধিকারই থাকে যারা নিজের জাতীয়তা অস্বীকার করে। আর যারা এই উপদেষ্টা পরিষদে আছেন, বাই এন্ড লার্জ আমি মনে করি কয়েকজনের ব্যাপারে আমার কিছু রিজার্ভেশন আছে, আমি নাম বলে ওনাদেরকে বিব্রত করতে চাই না। ওনাদের যোগ্যতা দক্ষতা নিয়ে আমার রিজার্ভেশন আছে, ওনাদের দেশপ্রেম নিয়ে আমার রিজার্ভেশন আছে, ওনাদের জাতীয়তাবাদ চেতনা, বাংলাদেশ জাতীয়বাদী চেতনা, যে প্রেরণা, এইটার কতটা শক্তিশালী নিয়ে আমার সন্দেহ অবকাশ আছে। কিন্তু মোটামুটি যারা আছেন আমি মনে করি যোগ্য, দক্ষ। এবং ডক্টর ইউনূস যদি এখন খুব দৃঢ়চেতা ভাবে, উনি বলিষ্ঠ ভাবে উনি এগিয়ে যেতে পারেন, আমি মনে করি আমি খুব আশাবাদী লোক। এবং আমি গত 2 দিন আগে দেখলাম বিএনপি মহাসচিব বলছে নির্বাচনের রোড ম্যাপ। আমি মনে করি কেবলমাত্র 2 মাস গেল, 2 months is too little time। এই 2 মাস অতি অল্প সময় 53 বছরের জঞ্জাল ক্লিয়ার করার জন্য তাদেরকে আমি মনে করি 2 বছরের অল্প সময়। আমি মনে করি সেনাপ্রধান কোনো এক সময় বলেছেন 18 মাস, আমি মনে করি 2 বছর। 53 বছর যে আপনার বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশন শুরু প্রত্যেকটা বিভাগকে ধ্বংস করে দিয়েছে, এগুলোকে সম্পূর্ণ যদি আমরা পুনর্ভাবে গঠন করে, মানে আনডু করে রিডু করতে যদি না পারি, তাহলে নির্বাচন দিলে আবার সেই ওল্ড ওয়াইনের নিউ বটল হয়ে যাবে, আবার আমরা আরেক স্বৈরাচারের অধীনে যাব। এই আবু সাহিদ সহ যারা শহীদ ছাত্রদের, যে এই ছাত্র জনতার এই জনবিপ্লব, সফল বিপ্লব, অভূতপূর্ব বিপ্লব, এর মধ্যে আমরা একটা আশার আলো দেখতে পেয়েছি। ভবিষ্যতে আমরা যখন, আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা আমার সন্তানদের সুখী সামনে বাংলাদেশ দেখতে চাই, দেখে রেখে যেতে চাই, তারা যে আশার আলো দেখছে, এই বিপ্লবী সরকারের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং আমি মনে করি ওনারা আরো ডাইনামিক হওয়া উচিত, আরো গতিশীল হওয়া উচিত, আরো বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে ওনাদেরকে দ্রুত এগিয়ে যাওয়া উচিত। ওনার কতদিন, আমি আমার প্রথম যখন প্রেসের সামনে আমি 3rd সেপ্টেম্বর
গত মাসের 3 সেপ্টেম্বর প্রেস ব্রিফিং করে আমি বলেছি ওনাদেরকে একটা যৌক্তিক সময় দিতে হবে। কোনো রাজনৈতিক দল যেন ওনাদের কাছে কোনো রকম চাপাচাপি সৃষ্টি না করে যে এতদিনের মধ্যে নির্বাচন দিতে হবে। তো এটা কতদিন লাগবে এটা ইজ ভেরি ডিফিকাল্ট এই মুহূর্তে বলা, কারণ আপনার মাত্র 2টা মাস সময় গেল, এতদিনের জঞ্জাল এবং প্রতিদিন নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে, যার ফলে এরকম একটা ফ্লুইড সিচুয়েশনে, একটা এরকম অস্থিতিশীল পরিস্থিতিতে কোনো সঠিক টাইম ফ্রেম দেওয়া খুব কঠিন ব্যাপার। ওনাদেরকে সময় দেওয়া উচিত এবং সমস্ত রাজনৈতিক দল, সেনাবাহিনী সহ যত রকমের যত শক্তি আছে সবাই ওনাদেরকে সমর্থন করা উচিত। এবং আমি মনে করি ছাত্র জনতার সমর্থন ওনাদের কাছে রয়েছে, কারণ ওনারা ছাত্র জনতার সফল এই বিপ্লবের ফসল ওনারা এখন এই সরকার হয়েছে। ওনাদেরকে সমর্থন দিলে আমি মনে করি ওনারা দেশকে একটা সুন্দর সবকিছু সুন্দরভাবে সমন্বয় করে পুনর্গঠন করে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন করে গণতন্ত্রের পক্ষে উত্তরণে সহায়তা করবে এবং আমরা সুন্দর সুখী বাংলাদেশ দেখে যেতে পারবো গণতান্ত্রিক। এইখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয়, আপনি দেখেন কোনো দলে কিন্তু গণতন্ত্র নেই, পরিবারতন্ত্র চলছে, ডাইনাস্টিক সিস্টেম চলছে। তো আগে দলগুলির সংস্কার হওয়ার প্রয়োজন। যদি রাজনৈতিক দলে গণতন্ত্র না থাকে তাহলে ক্ষমতায় গেলে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কিভাবে? এই দলগুলির সংস্কার কিভাবে হবে এটা এই ইন্টারিম গভর্নমেন্ট সরকার দলের সাথে আলোচনা করে, দলের মধ্যে আলোচনা করে কিভাবে। জামাতে ইসলামী বা ছাত্র শিবির তাদের মতো শক্তিশালী, আমি 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 বক্তৃতা কথাটা শেষ করতে পারিনি। আমি বলতে চাইছিলাম ছাত্র শিবির রাজনৈতিক দল নয়, রাজনৈতিক দলকে আমি জামাত ইসলামী বলছি। আমাকে কিন্তু তারা অনেক এই আয়নাঘরে আমাকে নিয়ে গিয়ে তারা অনেক চাপাচাপি করেছে যে আপনি তো জামাত ইসলামের আমির হতে যাচ্ছিলেন, আপনি স্বীকার করেন, আপনার যোগ্যতা আছে, আপনার নেতৃত্ব গুণাবলী আছে, আপনার বাবার প্রতি আপনার আবেগ আছে এবং আপনার এই শীর্ষস্থানীয় নেতা সব ফাঁসি হয়ে গেছে। মিড লেভেলের নেতারা যদি আসে এসে আপনাকে চাপাচাপি করে, আপনি আপনার বাবার প্রতি যে আবেগ আপনি না করতে পারবেন না, আপনি জামাতের আমির হবেন। তো আমি তাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছি যে 1 নম্বর কথা, আমার জামাতের সাথে কোনো সম্পৃক্ততা নেই, কোনো জিনিস ছিল না। আমি 2009 সালের জুন মাসে আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে, 2016 সালের আগস্ট মাসে আমাকে ধরেছে। এই 7 বছর 2 মাস আমার পিছিয়ে গোয়েন্দা বাহিনী, ডিজিএফআই মাঠকর্মীরা আমার পিছিয়ে পিছিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরেছে, আমার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পাইনি। তো আমি জানি না আমি জামাত ইসলামের আমির হবো, জামাত জানে না জামাত ইসলামের আমির হবো। আপনারা আমাকে জামাত ইসলামের আমির বানিয়ে দিচ্ছেন, এটা তো হাস্যকর কথা। আর আপনারা রাজনীতি নিয়ে যেহেতু কাজ করেন, আপনার জানা উচিত আমাদের একটা নেতা দেখান যে উত্তরের দিকে শুধু নেতা হয়েছে। জামাত একমাত্র দল যে দলের ভিতরে গণতন্ত্র আছে, জামাত একমাত্র দল যে গণতন্ত্র চর্চা করে এবং তাদের সিস্টেমের মধ্যে দিয়ে তারা নিচে থেকে কাজ করে করে উপরে উঠতে হয়, উড়ে এসে জুড়ে বসে না। আমার বাবা ছিল, আমার স্বামী ছিল, আমার ভাই ছিল, এই জন্য আমি দলের প্রধান হলাম, আমার যোগ্যতা আছে কি নাই, এই ধরনের কাজ জামাতে হয় না। আমি তাদেরকে বলেছি আপনারা একটা নেতার নাম বলেন যে উত্তরাধিকার নেতা হয়েছে, হয়নি। এই দলে গণতন্ত্র চর্চা আছে কিন্তু বাকি কোনো দলের গণতন্ত্র চর্চা নেই। দলগুলো যদি সংস্কার না হয় তাহলে আপনার দেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে? একটা সুন্দর সুযোগ শান্তিপূর্ণ দেশ দেখতে হলে দলগুলো সংস্কার প্রয়োজন। আমি একটু কথা বলতে চাই এখানে, যেহেতু আপনি একটা জিনিস বারবার বলছেন যে পারিবারিক পরিবারতন্ত্র কিংবা ডেমোক্রেসি নাই, জিনিসটা হচ্ছে আপনাদের দল যেভাবে গড়ে উঠেছে, আপনাদের দল বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? আপনাদের দল বলতে কাকে বোঝাচ্ছেন? আমি জামাত ইসলামী করি না। আপনি করেন না, কিন্তু না করলে আপনাকে মানুষ সেটাই মনে করবে যত কিছু না। আমি মনে করি না জামাত ইসলামী জামাত ইসলামী পরিষ্কার করে বলে দিয়েছে যে ওনার সাথে জামাতের সম্পর্ক নেই। বলছি না জিনিসটা, আমাকে বলছি না, যত কিছু বলেন আপনার প্রথম পরিচয় আপনি ছেলে, আপনার নিজস্ব পরিস্থিতি আছে, কেউ করবে না। কিন্তু না ওটা তো আমাকে জামাত ইসলামী ব্র্যান্ডিং করাটা, আমি বলেছি আমি জামাত ইসলামী করি না এবং জামাতের সেক্রেটারি জেনারেলও একটু স্পষ্ট বলেছে। জাতীয় সঙ্গীত নিয়ে যে আমি প্রশ্ন করেছিলাম তখন ওনাকে বলেছে, উনি বলেছে এটা ওনার ব্যক্তিগত মতামত এবং ওনার সাথে জামাতের কোনো সম্পর্ক নেই। সুতরাং আপনার দল বলবেন না, আপনি দল করেন, আমি অরাজনৈতিক ব্যক্তি। এটা কোনো আপত্তি নেই। জয়নাল ভাই, আপনি প্রশ্ন যেটা করার যে সেটা প্রশ্ন করবো, আমি যোগ করবো, আমি প্রশ্ন করতে বলি আগে প্রশ্ন আমি বলছি, যেহেতু আপনাদের যে আপনার ভাব রাখেন জামাত ইসলামী যেভাবে আছে, আপনি এখন যেটা বুঝাতে চাচ্ছেন ডেমোক্রেসি আছে, তাহলে ইউ আর মিনিং ইউ আর ইন্ডিকেটিং টু জামাত ইসলামী, সোজা কথা। নট নেসেসারিলি। আমি বলেছি যে এই গভর্নমেন্ট দলগুলো সংস্কার করে দলগুলোকে যদি এই পরিবর্তন সিস্টেম পরিবর্তন করতে পারে, আমার আপত্তি নেই, এক্ষেত্রে আমার আপত্তি নেই, আপনার কথা বলতে আমি কোনো বিপদ পোষণ করিনি। তো হয়েছে কি, আমি মনে করি যে ফর এক্সাম্পল বিএনপি
যেটা আপনারা অনেকে বোঝানোর চেষ্টা করেন যে এখানেও ডেমোক্রেসি নাই, এখানেও পারিবারিক মানে সম্পর্ক আছে, আমি এটাও স্বীকার করি। কিন্তু যেহেতু বিএনপি একটা গণদল, জনগণের দল, এটা জনগণ থেকেই আসছে, এটা অনেক দল মিশ্রিত হয়ে একটা দল হয়েছে। শহীদ জিয়াউর রহমান সব দল থেকে লোক নিয়েছেন এবং তিনি যে কাজটা করেছেন, উনি বহুদলীয় ডেমোক্রেসি শুরু করেছেন এবং জামাতকে পর্যন্ত নিয়ে এসেছে সেখানে, জামাতকে বাদ দেননি, কাউকে বাদ দেননি। এটা বিরাট কাজ করেছেন উনি। এবং মরহুম জিয়া মানে মরহুম গোলাম সাহেবকেও বাংলাদেশে নিয়ে আসছেন, নাগরিকতা দিয়েছেন। উনি নিয়ে আসেননি, উনি নিয়ে আসছেন কথাটা বলা ঠিক হবে না। উনি যখন জিয়াউর রহমানের ক্ষমতা আসার পরে আওয়ামী লীগ যে 39 জনের নাগরিকত্ব বাতিল করেছিল, আওয়ামী লীগ জিয়াউর রহমানের ক্ষমতা এসে বলেছিল যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে তারা দরখাস্ত করলে তাদেরকে নাগরিকত্বের কথা বিবেচনা করা হবে। যারা দরখাস্ত করেছে সবাই পেয়েছে। আমার বাবা 3 বার দরখাস্ত করেছে, আমার বাবাকে দেওয়া হয়নি। আমার দাদা মারা গেছেন, আমার বাবা আসতে পারেননি। আমার দাদি যখন মৃত্যুসজ্জায়, তখন আমার দাদি প্রধান সামরিক আইন প্রশাসক তৎকালীন প্রধান জেনারেল জিয়ার কাছে দরখাস্ত করেছেন। ওটার প্রেক্ষিতে ওনাকে ভিসা দিয়েছে আসার জন্য, নিয়ে আসেননি, আসতে দেয়নি। এবং স্পষ্ট চিঠি দিয়েছে, দ্য গভর্নমেন্ট, পিপলস গভর্নমেন্ট রিগ্রেটস ইটস ইনএবিলিটি টু রেস্টোর ইউর সিটিজেনশিপ, অস্বীকার করেছিল। রাইট, যাক এনিহাউ, তো এখন ভিসা নিয়ে আসছে, উনি ভিসা নিয়ে এসেছিলেন। আমি তারপর ভিসা এক্সপায়ার করেছে পরে ওনাকে যখন বলেছে দেশ ত্যাগ করো, উনি তখন পাসপোর্ট সারেন্ডার করে বলেছে আমি এই দেশে জন্ম, এই দেশে বড় হয়েছে, নাগরিক, আমার যা বিচার করো করো, আমি মাথা বেঁধে নিয়েছি, আমি দেশ ত্যাগ করবো না। জয়নাল ভাই, আপনার কি খেয়াল আছে আসম আব্দুর রব যখন বিরোধী দলীয় নেতা বহুতবার পার্লামেন্টে অধ্যাপক গোলাম আজমকে নিয়ে কথা উঠাইছিলেন? আপনার খেয়াল আছে এগুলো? উনি বলতে নাই, কিন্তু অনেকেই উঠিয়েছে। হ্যাঁ, তখন এরশাদ সাহেব ডাইরেক্ট বলছেন, আমার খেয়াল আছে এটা, এরশাদ সাহেব তখনকার যে হাউস স্পিকার, উনি বলছেন যে উনি বাংলাদেশের একজন ট্যাক্স পেয়ার এবং উনি ইলেকট্রিসিটি বিল দেয়, পানির বিল দেয়, গ্যাস বিল দেয়। তো ওনাকে আবার ভোটার নেমে ওনার নাম ছিল, ভোটার লিস্টে ওনার নাম ছিল। হ্যাঁ, সেটা আমি সেটা বিচার করছি, আমি তো বিচার উঠাইনি, আমি প্রশ্ন তুলিনি কিভাবে উনি এখানে আছে, এটা প্রশ্ন তুলিনি। আমি বলছিলাম যে ওনাকে বিএনপি আনেনি, আমি একটু বিএনপি নিয়ে আসেনি। আমি একটু আমি সবাইকে দেখছি যে তার সাথে আমি পার্সোনালি কথা বলার সুযোগ পেয়েছি। তার ছোট ছেলেকে আমাকে পড়ানোর জন্য বলছে, আমার ছেলে আপনার কাছে পড়তে চায়, এখন আমাকে কি পড়াবেন আমার ছেলেটাকে? আমি গর্ববোধ করব যদি আপনার ছেলে আমার কাছে পড়ে। আমি আপনার ছোট ভাইকে আমি নিজে পড়েছি। ডক্টর সালমানের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি জানতাম না এটা। ইউনিভার্সিটির সে টিচার, ইংলিশ, লিভারপুল হোপ ইউনিভার্সিটিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি সরাসরি শিক্ষক, আইডিয়াল স্কুল বসেছি। আমি খুশি হবো, আপনি যেটা 71 যা করেছেন আপনি কোনো অন্যায় করেননি। আমি এবার কথা বলেছি, 71 যা করেছে আপনি কোনো অন্যায় করেননি। আমি হলে তাই করতাম হয়তো বা। অনেকেই বলছে কি আর কাদের সিদ্দিকী, সেও একই কথা বলছে যে ওরা জামাত কোনো অন্যায় করেনি, জামাত যেটা করছে সঠিক করেছে। আর কে বলবে এটা? একজনের নাম বলি, এর নাম কি, ওই যে বাড়ি বরিশাল, এখন টিভিতে টক শো করে, নিজে একটা টিভি চ্যানেল বলছে, নাম কি গোলাম মাল রনির কথা বলছেন? সে বলছে সবাই তো এক কথাই বলছে জামাত কোনো অন্যায় করেননি। তো সে এখান তো আমি তো অনেক প্রশ্নই উঠে না, বলছি নো, আপনি যেটা করেছেন এটা গন গেস। আমি জামাতের আমির, তাকে আমি সম্মান করি এবং তার বক্তব্য শুনেছি আলফালা বিল্ডিং। আমি গিয়েছি সামটাইমস, একটা অনুষ্ঠানে গিয়েছি, ওনার বক্তৃতা শোনার জন্য গিয়েছি এবং আমার দাওয়াত দিয়ে নিয়েছে সেখানে, আমার দাওয়াত পেয়েছি, সেখানে গিয়েছি আমি। তো আমি এটা বলছি যে জামাতে ইসলামী যেটা আছে, যে অবস্থায় আছে, ইটস গুড, কিন্তু জামাত ইসলামী এবং বিএনপি এই দুইটা দলই দেশপ্রেমিক এবং প্যাট্রিয়টিক দল। এই দুটা দলকে আমরা বিচ্ছিন্ন করতে চাই না কোনোভাবেই না। আমি নীতিগতভাবে চাই না। হ্যাঁ, আমি চাই না সেটা। নাম্বার 2, এবং জামাতের বিএনপির মধ্যে ইদানিং ডেমোক্রেটিক প্রসেস শুরু হয়ে গেছে। জয়নাল ভাই, আমি এখানে আপনাকে পয়েন্ট নিয়ে আসবো। জি, আপনার বর্তমানে আপনি যে কথাটা বলছেন যে বিএনপির ভিতরে গণতান্ত্রিক চর্চা আছে, ব্রাদার কিন্তু এই কথাই বলছিলেন। হ্যাঁ,
গণতান্ত্রিক ম্যান অফ প্রিন্সিপাল, রুল অফ ল যদি আপনার পার্টির ভিতরে না থাকে, তাহলে পার্টির ম্যানিফেস্টোর ভিতরে না থাকে, আপনি যদি পালন না করেন, তাহলে আপনি দেশ চালাবেন কিভাবে? রাইট। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন কিভাবে? হ্যাঁ, তো সেই দিকে আগাচ্ছে, সেটা অলরেডি এখন যিনি, তবে এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। আপনি আগাচ্ছেন বলছেন, আরেক দিকে এটা আগাইতে আপনি আগে পার্টি আপনার ফিলার শক্ত করেন, তারপরে আপনি ইলেকশনের জন্য যুদ্ধ করেন। আমি একটু একটা কথা বলতে চাই। এই দেশের গণতন্ত্রের উত্তরণে বিএনপির ভূমিকাকে অস্বীকার করতে পারবে না। আওয়ামী লীগ, শেখ সাহেব সমস্ত দল বাতিল করে নিষিদ্ধ করে একদলীয় শাসন কায়েম করলেন বাকশাল। এখান থেকে কিন্তু জিয়াউর রহমান সাহেব সামরিক শাসক হিসাবে খুব দ্রুত উনি একটা নির্বাচন দিয়ে, নিরপেক্ষ নির্বাচন দিয়ে উনি কিন্তু দেশ থেকে সামরিক শাসন থেকে গণতন্ত্র উত্তরণ করেছে। এবং জিয়াউর রহমান সাহেবের ভূমিকা জাতি স্মরণ করা উচিত, বিএনপির ভূমিকা স্মরণ রাখা উচিত, যে এই গণতন্ত্র উত্তরণে কিন্তু প্রথম ভূমিকা রেখেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। তারপরে এরশাদ সাহেব এসেছেন। এরপরে আবার যখন তথাকথিত গণতান্ত্রিক সরকার হয়েছে 1991 থেকে, এরপর থেকে গণতান্ত্রিক সরকার ছিল, কিন্তু আদলে এটা স্বৈর শাসন ছিল। বিএনপি জেনারেল জিয়াউর রহমান সাহেবের সবচেয়ে বড় ক্ষমতা ছিল, বড় অবদান ছিল দেশকে ঘোষণা করা, স্বাধীনতা মানে ঘোষণা করা। ওটা তো বটে, বড় কাজ, সাহসী ভূমিকা ছিল সেটা। এরপরে কাজ ছিল, আমি চিন্তা করি যে আমি ওনার মধ্যে মেজর থাকলে আমি এত সাহস নিয়ে এই কাজ করতে পারতাম কিনা আমি জানি না। এটাই অনন্য, সারা বিশ্বে কোনো রেকর্ড নাই। আওয়ামী লীগ যদিও দাবি করে যে শেখ সাহেব টিলেক্স পাঠিয়েছেন, এটা বাজে কথা, ভুয়া কথা। শেখ সাহেব নিজে কোনো দাবি করেনি, আর ওই রাত 12টার পরে তারা বলে যে উনি টিলেক্স পাঠিয়েছে। মার্শাল যখন হয় 1982 মার্শালের সময় আমি চাকরি করি, আগে রেডিও, টেলিভিশন এবং বিভিন্ন এই TNT এগুলিতে সেনাবাহিনী গিয়ে নিয়ন্ত্রণ নেয়, তারপরে মার্শাল জারি করে। সুতরাং 25শে মার্চ 1971 সালে এগুলি নিয়ন্ত্রণ নেওয়ার পরেই তারা ক্র্যাকডাউন করেছে। সুতরাং ওই 12টার পরে টেক্স পাঠানোর কোন সুযোগই ছিল না। আওয়ামী লীগের রেজাল্টে ভুয়া কথা। উনি স্বতঃস্ফূর্ত ভাবে বলেছেন। এবং আমি ওনার জায়গায় থাকলে, অষ্টম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক ছিলেন, আমি তো মেজর হিসেবে উপ অধিনায়ক 2টা ব্যাটালিয়নে ছিলাম। একজন উপ অধিনায়ক হিসাবে পাকিস্তানি যে অধিনায়ক ছিল তাকে ওনারা বন্দি করে রেখে সম্ভবত হত্যাও করেছিল, আমার যতটুকু ঠিক মনে পড়ছে না। তো উনি মেজর হিসাবে ওনার দল নিয়ে, ওনার পুরো ব্যাটালিয়ন নিয়ে গিয়ে কালুরঘাটে গিয়ে ওখানে প্রতিরক্ষা অবস্থান নিয়ে উনি সাহসের সাথে ঘোষণা দিয়েছে। আমি মনে করি কয়জন অফিসার এরকম করতে পারতো, এটা আমার সন্দেহের অবকাশ আছে। হয়নি, হবেও না, নেভার ইট উইল হ্যাপেন अगेन। এগুলো হলো বিরল। জয়নাল ভাই, আমাদের সময় কিন্তু একদম শর্ট। আচ্ছা, ঠিক আছে, 5 মিনিটের ভিতর আমরা শেষ করতে হবে। 5 মিনিট। জি জি। আমি শেষে আমি একটা কথা বলি, আমরা আশা করব বর্তমান সরকারকে বিএনপি অবশ্যই সমর্থন করে এবং সমর্থন করবে। আমি বিশ্বাস করি, আমি বিএনপির সাথে সম্পৃক্ত নই, আমি দলীয় কেউ না, বাট একজন বাইরে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার হিসেবে আমি যতখানি বুঝেছি, আমি বিএনপিকে নিয়ে মোটামুটি চর্চা করি, যেমন জামাতকে নিয়ে করি, সমস্ত যার দেশপ্রেমিক দল আছে সবার সাথে আমি সম্পর্ক রাখি, সবাইকে নিয়ে আমি চাই এরা আমাদের সন্তান, এবং আমরা কাউকে ফেলতে চাই না, এবং এটা ইনশাল্লাহ হবে। আমি আশা করি বিএনপি, জামাত মিলাইয়া এবং যারা দেশকে ভালোবাসে অন্যান্য ডেমোক্রেটিক ফোর্সেস সবাই মিলে আমরা এই সরকারকে আমরা সমর্থন দেব, কিন্তু এটা অনির্দিষ্টকালের জন্য দিলে হিতে বিপরীত হয়ে যাবে। অশেষ ধন্যবাদ আপনাকে আজমেরি ভাই। রাষ্ট্র আমাদের, রাষ্ট্র জনগণ, রাষ্ট্র আমাদের, রাষ্ট্র জনগণের, রাষ্ট্র কোনো রাজনৈতিক দলের না। গণতান্ত্রিক চর্চা না যদি রাজনৈতিক দলগুলোর ভিতরে না থাকে, নিজের ভিতরে নিজের ঘরে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে, আপনি যে পয়েন্টগুলো দিচ্ছেন, আপনি কি আশা করতে পারেন যে ওনারা বিভিন্ন পার্টি থেকে, বিভিন্ন মজলিসে, বিভিন্ন জায়গায় ওনারা বলছেন বর্তমান সরকারকে বা বর্তমান সরকারের সাথে বসে ইলেকশন দেওয়ার জন্য। আমাদের অলমোস্ট আমরা লাস্ট পর্যায়ে। বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার
এবং নিজেদের ভিতরে গণতান্ত্রিক চর্চা, এই নিয়ে যদি আপনি আমাদেরকে, আমাদের দর্শক শ্রোতাদেরকে আপনার উক্তি বা আপনার কোনো মন্তব্য থাকে একটু কাইন্ডলি বলেন। মানে আজমির ভাই কি আছেন? জি আছি। জি, সো আপনার উক্তি থেকে যদি বর্তমান সরকার কি করা উচিত এবং এই রাজনৈতিক দলগুলো আপাতত এই হুমকার ঝুমকার না দিয়ে রাষ্ট্রের স্বার্থে, জনস্বার্থে তাদের কি করা উচিত? আমি বর্তমান সরকারের কি কথা করা উচিত আমি সংক্ষেপে বলেছি আগে। এখন আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জোর দিয়ে দাবি করি যে যেই সংবিধান নিয়ে যে 53 বছর চলেছে এই সংবিধান অবৈধ। সংস্কারের কথা বলা হচ্ছে, আমি সংস্কারে বিশ্বাস করি না। যে সংবিধানের জন্য জনগণ আওয়ামী লীগকে ম্যান্ডেট দেয়নি। 72 সালে তারা নিজেরা এককভাবে সংবিধান করেছে, এর কোনো রেফারেন্ডাম ছাড়া। 1970 সালে মানুষ তাদেরকে ভোট দিয়েছিল পাকিস্তানের সংবিধানের মধ্যে দিয়ে পাকিস্তান রাষ্ট্র চালানোর জন্য, স্বাধীন রাষ্ট্র চালানোর জন্য ভোট দেয়নি, নতুন সংবিধান প্রণয়নের জন্য ভোট দেয়নি। পাকিস্তান আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, আমরা যুদ্ধ করেছি, স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ডক্টর কামাল হোসেন সাহেবকে 2007 সালে জিজ্ঞাসা করেছিলাম এক অনুষ্ঠানে, যে উনি বক্তৃতা দিয়েছিলেন কনস্টিটিউশন বাংলাদেশের উপরে, যে আপনারা রেফারেন্ডাম ছাড়া আপনারা কেন গণতন্ত্র করেন? জনগণ তো আপনাদেরকে সংবিধান প্রণয়নের জন্য কোনো অধিকার দেয়নি, কোনো ভোট দেয়নি। তো উনি বলেন তখন তো আমাদের দেশ চালানোর জন্য সংবিধান দরকার ছিল। ভালো করে দরকার ছিল, আপনারা একটা হ্যাঁ না ভোট দিতেন, 100% লোক ভোট দিত আপনাদেরকে। ওটা না দেওয়ায় তো এটা অবৈধ হয়ে গেছে। আমি এখনো বলি এই সংবিধান অবৈধ। আমি সংস্কারে বিশেষ করে নতুন সংবিধান প্রণয়ন কমিটি করতে হবে একটা, এবং এই সরকারের ইমিডিয়েটলি করা উচিত বলে আমি মনে করি। আমি সংবিধানের জন্য আমি কয়েকটা শর্ত বলেছি। 1 নম্বর, মানবাধিকার পরিপন্থী যত ধারা আছে সব বাতিল করতে হবে। যেমন সশস্ত্র বাহিনীর কাউকে যদি অন্যায়ভাবে, প্রায় 350-র মতো 3 বাহিনীর অফিসার সম্ভবত তোমার রাজনৈতিক বিবেচনায় আপনার বরখাস্ত হয়েছে, আপনার অকালীন অবসর হয়েছে, তারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তাদের কিন্তু করে যাওয়ার কোনো অধিকার নাই। পুলিশ বা প্রশাসনের যে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে বরখাস্ত হয় বা জুলুম করা হয়, তারা কিন্তু কোর্টে 10-15 বছর পরে আবার চাকরি ফিরে পায়, সম্পূর্ণ রিট্রোস্পেক্টিভ ইফেক্ট সহ তারা বেতন সহ ফিরে পায়। আমাদের কিন্তু সেই অধিকারটা নেই। মানবাধিকার পরিপন্থী আইন বাতিল করতে হবে। 2 নম্বর, আমাদের দেশের প্রেসিডেন্ট কিন্তু বর্তমানে শুধু একটা সিগনেচার করা ছাড়া আর ওনার কোনো কাজ নেই। তো এইভাবে কোনো দেশ চলতে পারে না। এই প্রেসিডেন্টকে এরকম অক্ষম করে রাখা ফলেই আপনার প্রধানমন্ত্রীরা স্বৈরাচার হতে পেরেছে। তো প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য আমেরিকাতে যেমন আছে, আপনি সিনেট এবং প্রেসিডেন্টের মধ্যে, ইংল্যান্ডের আপনার আছে, ইউকেতে হাউস অফ লর্ড, হাউস অফ কমন্সের মধ্যে, বিভিন্ন দেশে বিভিন্ন সিস্টেম আছে। আমাদের দেশের জন্য কোনটা ভালো হবে আমাদের এটা সংবিধান বিশেষ করে, কিন্তু একটা ব্যালেন্স পাওয়া হতে হবে। এবং জনগণ, ওই প্রেসিডেন্ট আপনার সংসদ সদস্যের ভোটে নির্বাচিত হলে হবে না, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে। তাহলে সংসদের সদস্যদের এখন ক্ষমতা থাকবে না প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার। এবং যেদিন সংসদ সদস্যদের নির্বাচন হবে একই সাথে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হতে হবে, 2টা ব্যালটে মানুষ 2টা সিল দিয়ে, একটা সিল দিয়ে বা 2টা সিল দিতে না পারার কোনো কারণ নেই। 2টা সিল দিয়ে মানুষ, জনগণ প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হবে এবং সংবিধানের ধারে থাকতে হবে যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতা ভারসাম্য থাকতে হবে। আরেকটা পয়েন্ট হলো, আমি সংবিধানের প্রণয়নের ব্যাপারে বলছি যে আমাদের ধর্মে বলা হয়েছে, সংবিধান আছে জনগণ সার্বভৌমত্বের মালিক। আজকে যদি 300 এমপি মিলে ভোটে পাশ করে যে মদ হালাল, আমি আপনি মুসলমান 90% মুসলমানকে আমরা মদ হালাল বলে বলবো না। তাহলে এটাকে সংবিধানে এটা থাকতে হবে যে কোরআন বিরোধী কোনো আইন পাশ করা যাবে না। সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। এই কথাটা যদি আপনার সংযোজন নাও করেন, কিন্তু এইটার জন্য অবশ্যই করতে হবে যে কোরআন বিরোধী কোনো আইন পাশ করা যাবে না। মদ, সুদ, ঘুষ, জুয়া এগুলি হালাল করা যাবে না সংবিধানে পাশ করে। তো কোরআন বিরোধী কোনো আইন পাশ করা যাবে না। এই 3টা সংবিধানের ব্যাপারে আমার পয়েন্ট আছে, এটা ইমিডিয়েট করা উচিত বলে আমি মনে করি। এবং এটার সাথে অন্যান্য যেগুলি আমি বলেছি অলরেডি, সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ঠিক করে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন দিয়ে ওনার গণতন্ত্র উচ্চারণ করে এর আগে দলগুলো সংস্কারের কাজ ওনাদের করতে হবে। এবং এই জন্য আমি দলগুলোর প্রতি অনুরোধ জানাবো যে আপনারা আপনার দল সংস্কার করেন, আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করেন, এই পরিবর্তনটা থেকে আপনি বেরিয়ে আসেন। তাহলে আপনারা আবার সেই আমাদেরকে সেই অন্ধকারের যুগে নেবে। আবু সাইদের মতো এত এই ছাত্র জনতা যত রাতে এগুলো সব আবার অন্ধকারে চলে যাবে। তো আমি আশাবাদী মানুষ, আমি মনে করি এই সরকার। একটা মিনিট কথা বলবো, প্রশাসন থেকে বাকশালী যতগুলো আছে, যত বাকশালী আছে সমস্ত বাকশালী এবং ইন্ডিয়ান যত আছে এখানে হিন্দু, এই সবগুলোকে এখান থেকে বহিষ্কার করতে হবে। আমি ঠিক এইভাবে হিন্দু ধর্ম প্রতি আমি মনে করি হিন্দু ধর্ম বলে ইন্ডিয়ান যারা যে কোনো ধর্ম, বাংলাদেশি জাতীয়তাবাদে যারা বাংলাদেশি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ নয় এমন সমস্ত ব্যক্তি
প্রশাসন যারা আছে এবং যারা জুলুম নির্যাতন করেছে এদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, বিচার হচ্ছে এবং এর থেকে সরে যাওয়া উচিত। ধর্মগোত্র সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। আমরা সবাই বাংলাদেশি, এই আমাদের পরিচয়। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি। এখন যে কোনো ধর্মের লোক সে যদি অন্যায় হবে জুলুম করে থাকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, তাকে অপসারণ করতে হবে। রাখলে হবে না। হিন্দু বলছে ঐক্য পরিষদ, হিন্দু মহাসভা, এইসব নাম দিয়ে তারাই বলছে আমি হিন্দু, তারা আমাদের সাথে কাজ করতে চায় না। আপনি কিভাবে তাদেরকে আমার সাথে কাজ করতে বলবেন? হিন্দু হইলে হবে? একটা মিনিট, যারা হিন্দু মহাসভায় বিশ্বাস করে, যারা কংগ্রেসে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে মূর্তি পূজা বিশ্বাস করে, আমাদের দেশে থাকি বলে মূর্তি তৈরি করো, আমরা এনকারেজ দেন, তারা নিজেরাই বলছে আমি হিন্দু। না এবং আমি একটা ধর্মে কোনো জবরদস্তি নাই, এটা কিন্তু আল্লাহ কোরআনে বলেছে, ধর্মে কোনো জবরদস্তি নাই। সুতরাং সবাইকে যার যার ধর্ম পালন করতে দেওয়া উচিত। আমার ব্যক্তিগত মতামত হলো আমি হিন্দু না হতে পারি, কিন্তু আমি মূর্তি পূজা করি না, কিন্তু এক জায়গায় মূর্তি পূজা করে সে যেন তার ধর্ম স্বাধীনভাবে নিষ্ঠায় পালন করতে পারে, এটার জন্য আমি জীবন দিতে প্রস্তুত আছি মুসলমান। হ্যাঁ, কিন্তু যে হিন্দু বলতে ঐক্য পরিষদ যারা নিউ ইয়র্কে বসে বসে আমাদের বিরুদ্ধে আন্দোলন করে, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। বাংলাদেশে বসবাসকারী যারা বাংলাদেশ জাতীয়তাবাদের বিশ্বাসী, যারা বাংলাদেশ জাতীয়তাবাদের বিশ্বাসী, তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে ধর্মগোত্র বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশি, আমাদের পরিচয় হোক, আমরা ঐক্যবদ্ধ কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাই। আমি বিশ্বাস করি, কিন্তু সে বলছে আমি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, তারা আমাদের বিরুদ্ধে এখানে আপনি জানেন কি পারেন না, আপনারও জানা আশা করি, এই কি পারেন না, আমি ভাই হ্যাঁ, আপনারা জানেন যে এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ এখানে বসে, আমি শুনে আমরা ডেইলি সাক্ষাৎকার নেই, আমরা ডেইলি নিউজ কভার করি, আমরা সবকিছু জানি। আপনি যেগুলো বলতে পারেন আমি বলতে পারি না, কারণ নাগরিক ওরা আমাদের, তাদের ফ্রিডম অফ স্পিচ আছে আমেরিকাতে। যদি কোনো স্বঘোষিত ভাবে যদি কেউ বলে বাংলাদেশের মানুষকে তারা হিন্দুদেরকে রেপ করা হয়, হিন্দু মেয়েদেরকে হিন্দুদেরকে ইসলামে মানে জোর করে মুসলমান করে হিন্দু করা হয়, মুসলমান করা হয়, এই যে কথাগুলো বলছে সারা বিশ্বটা বিশ্বাস করে। এবং তারা এটা জানে যে এরা ধোঁকাবাজ, তারা এটা জানে। যারা বিদেশ থেকে করছে তারা এটা শুধুমাত্র অস্থিরতা তৈরির জন্য করছে। আমাদের দেশে কিন্তু আমি মনে করি এই ধরনের কোন রকমের কোনো জোর জবরদস্তি হয় না, এবং সাধারণ মানুষ এটা বিশ্বাস করে না। স্বর্গতে যাবেন না। এনিওয়ে, আমাদের সময় শেষ। আজমিরি ভাই এবং জয়নাল ভাই, আপনারা মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ তে আসার জন্য অশেষ ধন্যবাদ। আগামী সপ্তাহে আবার সেম টাইম ইনশাল্লাহ দেখা হবে। রাষ্ট্রের স্বার্থে, জনস্বার্থে এবং জনগণের স্বার্থে আমরা কথা বলছি। সময় হবে সকাল 9টায় ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবং এই প্রোগ্রাম এন্ডিং এর পরে কথা হবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা প্রোগ্রাম শেষ করছি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএস এর সাথেই থাকুন, এবং আমাদের নেটওয়ার্ক দেখতে পাবেন সকল আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে, এবং এক যুগে সারা বিশ্বে হরাইজন স্যাটেলাইটে, এবং আমরা সকল স্মার্ট টিভিতে। প্রিয় দর্শক, আমাদের ওয়েবসাইট millenniumtv.usa.com, millenniumtv.org। আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাড্রেস মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কথা আছে।